ডিভাইসগুলো দেখেছি। আউটপুট ডিভাইসের মধ্যে ছিল প্রিন্টার, স্পিকার, মনিটর, এগুলো আমাদের কমন আউটপুট ডিভাইসেস ছিল। তো আমরা এমনি জানি যে কম্পিউটারের যদি ব্লক ডায়াগ্রামটা আমরা কনসিডার করি, আমরা দেখব যে এটাতে মেজর 4টা পার্ট বা কখনো কখনো 3টা বলা হয়। 4টা পার্ট আছে। প্রসেসর একটা পার্ট যেটা প্রসেসিং এর কাজ করবে, ইনপুট একটা পার্ট যেখান থেকে প্রসেসর ইনপুট হিসাবে ডেটা নেবে, আউটপুট আর একটা পার্ট যেখানে প্রসেসর আউটপুট হিসেবে ইনফরমেশনগুলো পাস করবে, আর একটা থাকে মেমোরি, যার কাজ হলো প্রসেসর যে ডেটাগুলো অ্যাক্সেস করবে। অ্যাক্সেস বলতে আমরা সাধারণত পড়া বা লেখা বুঝি। পড়া বলতে প্রসেসর যে ডাটাটা প্রসেস করবে এটাকে ফ্যাচ করা বা ওখান থেকে প্রসেসরে নিয়ে আসা, এটা বোঝায়। আর লেখা বলতে প্রসেসর তার যে ডাটাটা প্রসেস করার পরে প্রডিউস করবে সেই ডাটাটাকে মেমোরিতে লিখে দিবে, মেমোরিতে লিখবে, সেটা হলো লেখা। তো এই দুই ধরনের অ্যাক্সেস আছে। এই অ্যাক্সেস করা ডাটাগুলো সাধারণত মেমোরিতে থাকে। তাহলে এই 4টা পার্ট: প্রসেসর, ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস অ্যান্ড মেমোরি। তো আজকে দেখব আমরা প্রসেসর, তারপরে নেক্সট লেকচার হবে মেমোরির উপর। তাহলে আমাদের হার্ডওয়্যার পার্ট শেষ হয়ে যাবে। আফটার দ্যাট উই উইল গো ফর সফটওয়্যার। তো প্রসেসরের টিপিক্যালি যে প্রসেসরগুলো আমরা ইউজ করি বা মার্কেটে অ্যাভেলেবল, তার মধ্যে এএমডি, ইন্টেল, এরা বড় দুইটা ম্যানুফ্যাকচারার, প্রসেসরের ম্যানুফ্যাকচারার, খুব পপুলার ম্যানুফ্যাকচারার। এএমডি পপুলার হলো তার কস্টের জন্য, একটু কস্ট ইফেক্টিভ না বললে অ্যাটলিস্ট বলা যায় যে এদের কস্ট কম। আর ইন্টেলটা একটু ফাস্টার হয় এবং দামটা একটু বেশি কম্পারেটিভলি। তো এএমডির সাধারণত অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রসেসর ক্রয় করতে চাই, কিনতে চাই, তখন স্যার হ্যাঁ বলো। স্যার তো এই তিনটার মধ্যে কোনটা বেটার হবে? যদি কোন তিনটা? এই যে এএমডি, ইন্টেল, আর তারপরে এই দুইটার মধ্যে কোনটা বেটার হবে যদি কেউ ল্যাপটপ নিতে চায় আর কি? ইট ডিপেন্ডস। সিপিইউ, জি জি, এএমডি আর ইন্টেলের মধ্যে। ইন্টেল তো এক্সপেন্সিভ, ডেফিনেটলি বেটার, বাট বেটারটা আবার তুমি ওভাবে জেনারেলাইজও করতে পারবে না যে এটা বেটার। বেটার বলতে আমরা সাধারণত বুঝি যে একটু ফাস্টার হবে, তাকে আমরা বেটার বলতে বুঝি। কিন্তু তাহলে যদি এটা বেটার হয়, এএমডি কেন কিনবে মানুষ? এটা ডিপেন্ড করে তোমার পারপাসের উপর। তুমি যদি একটু খরচ করতে চাও তাহলে হয়তো এক্সপেন্সিভ প্রসেসর নিবে। তো স্যার মানে গ্রাফিক্সের কাজগুলা করবে ধরেন, তাহলে গ্রাফিক্সের জন্য তো এখন গ্রাফিক্স প্রসেসরই পাওয়া যায় আলাদা। এই প্রসেসরের সাথে আলাদা গ্রাফিক্স কার্ড লাগিয়ে দিব, ওখানে প্রসেসর আছে। তো এগুলো সাধারণত পারপাস বেসড তোমার ডিভাইসগুলোকে মার্কেটে আনা হয়।
তো প্রসেসরের ক্ষেত্রে তোমার কোনটা বেটার এটা ডিপেন্ড করবে যে তুমি আসলে কি কাজ করবে। ডেফিনেটলি হাই হ্যান্ড যেমন হাই এন্ড প্রসেসর যেগুলো যেমন ধরো আমার ওয়েদার ফরকাস্টিং এর কাজ করব, এখানে যদি কাজের পরিমাণ চিন্তা করো এটা হিউজ। সুতরাং ডিপেন্ড করে, যেগুলো হাই এন্ডের জন্য হয়তো খুব এক্সপেন্সিভ প্রসেসর, এক্সপেন্সিভ কম্পিউটার সিস্টেম, নট অনলি প্রসেসর, দি মেমোরি, আদার সাপোর্টিং ডিভাইসেস সবগুলো কনসিডার করেই প্রাইসটা হবে। তো নর্মালি আমরা যে কাজ করি, তুমি যদি বলো যে আমি অ্যাজ এ স্টুডেন্ট কোন প্রসেসরটা চুজ করবো, ইউজুয়ালি আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর জন্য নর্মালি হয়তো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সাধারণত এই টাইপের কাজ, বা তোমরা হয়তো ম্যাটল্যাব ইউজ করো, বা তোমাদের স্পেশাল কোনো সফটওয়্যার প্রয়োজন হলে ওইটা ইউজ করো। এগুলোর জন্য নর্মালি এএমডি প্রসেসর দিয়ে চালানো যাবে না তা না, কিন্তু ল্যাটেক্স ইউজ করতে হবে স্যার। হ্যাঁ লেটেক্স ইউজ করতো। লেটেক্স তো ধরো ওয়ার্ডের একটা অল্টারনেটিভ হিসাবেই আমরা ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ হিসেবে ইউজ করি। তো এইগুলো খুব হেভি সফটওয়্যার না। তো স্যার যার গেমিং জন্য এর জন্য যদি কেউ কিনতে চায়, গেমিংটা একটু বেশি লাগে। গেমিং এর প্রসেসর, গেমিং এর সাপোর্টের জন্য অনেক প্রচুর ক্যালকুলেশন করতে হয়, কারণ অ্যানিমেশন তৈরি করতে হয় কন্টিনিউয়াসলি, এবং বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট ডিসিশন মেক করতে হয় যেগুলো একদম গতানুগতিক না। তো সেক্ষেত্রে অনেক প্রসেস করতে হয়, ওগুলোর জন্য একটু হাই এন্ড প্রসেসর ইউজ করা হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। i5 ইন্টেলের কোর i5 প্রসেসর 3.00 গিগাহার্টজ আর কোর i9 3.00 গিগাহার্টজ এর মধ্যে কোনো পার্থক্য আছে? মানে স্পিড, ক্লক স্পিডটা তো সেম, জেনারেশন ওয়াইজ এটার মধ্যে কি ফারাকটা হতে পারে? মানে জেনারেশন ওয়াইজ ডেফিনেটলি এখানে কিছু টেকনিক্যালি ইমপ্রুভমেন্ট হয়, শুধুমাত্র প্রসেসরের ক্লক স্পিডই সব কিছু না। প্রসেসরের ইন্টারনাল বাস আর্কিটেকচার, প্রসেসরের ইন্টারনাল যে মেমোরি অর্গানাইজেশনগুলো আছে, যেমন ওখানে ক্যাশ মেমোরি থাকবে, প্রসেসরের ভিতরে তো ক্যাশ মেমোরি থাকে। ক্যাশ মেমোরির অ্যামাউন্ট আমরা দেখব যে নেক্সট স্লাইডে যখন যাব তখন দেখব যে ক্যাশ মেমোরি একটা প্রসেসরের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ প্রসেসরের সাথে থেকে কাজ করে হলো ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরির তুমি যদি বলো যে ইন্টেল অমুক প্রসেসর, তাহলে তুমি দেখবে জেনারেশন টু জেনারেশন হয়তো ক্যাশ মেমোরি বাড়িয়ে দিয়েছে, কিন্তু প্রসেসরের স্পিড সেম। আমরা মেমোরিতে গেলে এই কথাগুলো আসবে, বা প্রসেসরের কথাগুলো আসবে। যেমন ধরো প্রসেসরের স্পিড ইজ নট এভরিথিং, প্রসেসরকে ওই স্পিডে সাপোর্ট দেওয়াও একটা বিষয় আছে। ধরো একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু মানে আমি যদি এরকম বলি যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে হয়তো পড়ালেখাই করতে পারে না, পড়ালেখার সুযোগ হয় নাই, কারণ তার সাপোর্টিংয়ে যা যা লাগে সেগুলো তার নাই। এরকম আছে না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টই আছে যারা হয়তো জি রিক্সা স্যার। চালায়, আবার অনেক হয়তো অনেকে খুব কোনো রকম পরিশ্রমই করতে চায় না, কিন্তু তারা পড়ালেখার সাথে এঙ্গেজড, পড়ালেখার সুযোগ সুবিধা আছে, পড়ালেখা করে। তো আমি যদি ওরকম চিন্তা করি যে সে ব্রিলিয়ান্ট, বা তার আই মিন
আমি যদিও স্ট্রেট ওয়েতে ওইভাবে খুব বেশি এমফেসিস দিই না, ধরো সে খুব পরিশ্রমী, ব্রিলিয়েন্ট না বলে বললাম যে সে খুব পরিশ্রমী, সে হয়তো জীবনে অনেক কিছুই করতে পারতো যদি সুযোগ পেত। সে এই যে পারিপার্শ্বিক অবস্থা থেকে সেই সুযোগটা পায় না। প্রসেসরও ধরো স্পিড আছে। এই দাঁড়াও তো, আবার একটা খুব ইমার্জেন্সি ফোন আসতেছে, আমি একটা মিনিট। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা স্যার। তো ওই যে আমাদের এক্স ভাইস চ্যান্সেলর মারা গেছেন তো, নুরুদ্দিন চৌধুরী স্যার। স্যার তো এই জন্য একটার পর একটা ফোন আসতেছে, অফিসের ও লোকজন জানাজা যাবে পারমিশন। স্যার জানাজা কয়টায়? জানাজা বন্ধু এখন শুনলাম জমিয়তুল ফালাতে। আমি আসছি আসলে কালকে রাত 2:30টায় বাসায়, আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম। তো তখন দেখলাম যে আমি যখন রওনা দিয়েছি তখন দেখলাম যে উনি মারা গেছেন। এটা হলো সম্ভবত জোহর নামাজের পর জমিয়তুল ফালাতে, জমিয়তুল ফালাতে জোহর নামাজের পরে। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম যে বিষয়টা ওরকম যে শুধুমাত্র একটা কম্পোনেন্ট দিয়ে তুমি বিচার করতে পারবে। জেনারেশন টু জেনারেশন অনেক কিছুই ইমপ্রুভমেন্ট হয়, কোনো না কোনো টেকনোলজির ইমপ্রুভমেন্ট হয়। সুতরাং ধরো একটা প্রসেসর খুব ফাস্ট, বাট তাকে তার সাথে যে মেমোরিগুলো আছে এগুলো এনাফ না, তাহলে কি করবে? তাহলে কিছু করার নাই, সে বসে থাকা ছাড়া কোনো উপায় নাই। ধরো একটা আমি মাঝে মাঝে বলি, ধরো উসাইন বোল্ট, সে দৌড়াবে, এখন তার সাথে যদি বাচ্চাটা থাকে, যে বাচ্চা আর সে একসাথে দৌড়াবে, তাহলে কি তার স্পিডটা পাবে তুমি? না, পাবে না। যদি বাচ্চার উপর ডিপেন্ডেন্ট, এক ধরনের রিলেশনের কারণে ডিপেন্ডেন্ট, সে বাচ্চা ফেলে চলে যেতে পারবে না। তো যদি এরকম হয় যে এক্স্যাক্টলি উদাহরণটা এরকম না, বাট এরকম যদি হয় যে কারোর উপর কেউ ডিপেন্ডেন্ট থাকে কোনো কারণে, সেই ডিপেন্ডেন্ট পার্ট যদি তোমাকে পর্যাপ্ত ডেটা সাপ্লাই না দিতে পারে বা তোমার সাথে সিঙ্ক্রোনাইজড না হতে পারে, তাহলে তুমি যতই স্পিডি হও, তুমি যতই এফিশিয়েন্ট হও না কেন, তোমার এফিসিয়েন্সি ধরা পড়বে না। তোমরা মাঝে মাঝে হয়তো বলবো, ইস আমি যদি আরেকটু চান্স পাইতাম, আমাকে যদি ফ্যামিলি থেকে আরেকটু সাপোর্ট দিত, তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। আমাকে যদি ছোটকালে একটা কম্পিউটার কিনে দিত, তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। আমাকে যদি একটা গাড়ি কিনে দিত, তাহলে আমার ইউনিভার্সিটিতে যাওয়া আসার সময়টা বেঁচে যেত, আমি অনেক ভালো কিছু করতে পারতাম। এটা মাঝে মাঝে বলি না? তো ওই ধরনের ফ্যাক্টর আসলে শুধুমাত্র মানে সাপোর্টিং, একটা সাপোর্ট খুব ইম্পর্টেন্ট বিষয়, তার সাথে যারা থাকবে। এটা হলো ফ্যাক্ট। যাক, তোমার কোশ্চেন উত্তর পেয়েছো? জি স্যার। ওকে, দেন ওকে, আদার যে ম্যানুফ্যাকচারার গুলো আছে এগুলো স্পেশালি অনেক সময় অনেকেই ইউজ করে, যেমন ব্রডকম, ইনকনশন, ফুজিৎসুর অনেকেই জাপান থেকে যারা আসে তাদের হাতে দেখেছি যে ফুজিৎসুর কম্পিউটার নিয়ে আসে। তারপরে স্যামসাং এর কম্পিউটার আমি নিজেও ইউজ করেছি, স্যামসাং এর প্রোডাক্ট। তো এই জিনিসগুলো থাকে অনেক সময়, এগুলো পাওয়া যায়। বাট আমাদের দেশে ওই যে এই দুইটা প্রসেসরই বেশি ব্যবহার করা হয়। তো আমি এগুলো একটু আসলে নিয়ে আসি যাতে তোমাদের একটু মার্কেটটা সম্পর্কে নলেজ থাকে। হ্যাঁ, ওকে। তো নেক্সট স্লাইড, আমরা যেটা প্রথমে বলেছিলাম যে একটা কম্পিউটার সিস্টেমে যা থাকে এইগুলো হলো এই ডায়াগ্রামটাতে আছে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি অ্যান্ড প্রসেসিং ইউনিট বা প্রসেসর। একদম বাঁ পাশে যেগুলো আছে এগুলো হলো প্রসেসর অংশ, এলইউ, রেজিস্টার, কন্ট্রোল ইউনিট। আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আলাপ করেছি, তাই না? অ্যারিথমেটিক লজিক ইউনিট আলাপ করেছি না? জি স্যার। ওকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো অ্যারিথমেটিক এবং লজিক্যাল ইউনিটের কাজগুলো করা, যে অ্যারিথমেটিক অপারেশনগুলো করা। আর এটা মনে হয় আমি পরে অ্যাড করেছি, এটা করেন নাই। এটা আমি পরে অ্যাড করেছি। এখানে একটা অ্যানিমেশন আছে। স্যার আরেকটা জিনিস জানার ছিল আমার, ছোট একটা জিনিস। হ্যাঁ বলো।
স্যার বলতেছিলাম যে আমরা যখন পিসি কনফিগারেশনে বা স্পেসিফিকেশনে যাই, ওখানে আমরা 32 বিট প্রসেসর দেখি, আবার 64 বিট প্রসেসর দেখি, আবার কতগুলো লেখা থাকে x64 বিট অপারেটিং সিস্টেম। এখন স্যার এটা কি বোঝায় আসলে? আচ্ছা, তাহলে আমি এইখানে যাই। তোমার প্রথমটার উত্তর হলো এটা, যে 32 বিট 64 বিট। তো 32 বিট প্রসেসর বলতে বোঝায় যে আমরা যেমন এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি সামেশন অপারেশনের জন্য এই এক্সাম্পলটা হয়ে থাকে, তুমি দেখো যে সে দুইটা সংখ্যাকে যোগ করে, লাইক 10 and 7। তুমি দেখতে পাও ডানের ফিগারটা? জি স্যার। ওকে, তো এইখানে সে কয়টা বিট যোগ করে? আমরা 10 কে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি, 7 কে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা কিন্তু 32 বিট দিয়েও 10 কে রিপ্রেজেন্ট করতে পারি। এটা 10 মিনস আই মিন ডেসিমাল 10, এবং আর ডানেরটা হলো ডেসিমাল 7। তো এই 4 বিট না দিয়ে we can represent using 32 bit or 64 bit. এখানে আমরা দেই না, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য যে এলইউ কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য দেয়া। তো এই জন্য এই প্রসেসরটা স্পেসিফিক্যালি এই এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি, দেন উই ক্যান সে দ্যাট দিস প্রসেসর ইজ 4 বিট প্রসেসর বিকজ ইট ক্যান প্রসেস 4 বিট ডেটা। তুমি বুঝেছো? জি স্যার। ওকে, এখন যদি 32 বিট বোঝায় তাহলে এই 4 বিটের জায়গায় 32 বিট হবে। 64 বিট বোঝায় তাহলে 4 বিটের জায়গায় 64 বিট হবে। So we can assume that how large this number can be. যেমন 32 bit 2 to the power 32, that means almost কিলো মেগা গিগা বিলিয়ন। নাম্বারটা যখন বিলিয়নের রেঞ্জে হবে, বিলিয়ন, হ্যাঁ, কিলো, মিলিয়ন, বিলিয়ন, বিলিয়নের রেঞ্জে যখন নাম্বারটা হবে, ওই রেঞ্জের যোগ সে করতে পারে। ধরো 10 বিলিয়নের সাথে 50 বিলিয়নের যোগ, সামথিং লাইক দ্যাট। আর যদি এই নাম্বারটা ইউজ করি, 4 বিট ইউজ করি, তাহলে আমরা 4 বিটে হয়তো 15, 0 থেকে 15, 0 থেকে 15 ম্যাক্সিমাম এই যে 0 থেকে 15 পর্যন্ত যে নাম্বারগুলো, এরকম দুইটা নাম্বার যোগ করা যাবে। আর যদি 32 বিট হয় তাহলে বিলিয়নে রেঞ্জে যোগ করা যাবে। সো ডু ইউ গেট দিস ডিফারেন্স? যখন তুমি বলো যে ওকে আমার 100 টাকার সাথে 200 টাকা যোগ করে দাও, দেন 4 বিট প্রসেসর ক্যানট ডু ইট ডিরেক্টলি। হ্যাঁ, রিপিটেডলি হয়তো মানে কোনো একটা লুপ ইউজ করে বা লজিক ইউজ করে সে রেজাল্টটা তৈরি করতে পারবে। 4 বিট 4 বিট 4 বিট করে করে হয়তো তোমার রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে, বাট এট এ টাইম, এট এ গ্ল্যান্স, বাট at a single operation it cannot make the summation of 100 and 200. এটা হলো ওটা পরিবর্তন করলে কি মেমোরি পরিবর্তন হবে? মানে র‍্যাম বা কোনটা যদি বিটটা পরিবর্তন করি 32 দিই বা বুঝি না, আবার বলো। মানে প্রসেসরের ক্ষেত্রে এখানে যে আমি বিটটা দিব ইনপুটের, মানে আপনার যে 32 বিটের কথা যে বললেন, হ্যাঁ, তাহলে ওই বিট গুলো যখন আমি চেঞ্জ হইলে কি আমার ওই মেমোরির কোনো পরিবর্তন হবে কিনা বা র‍্যাম রোমের? ডেফিনেটলি এটা তো ওইটার সাথে মানে ডেটাটা আসবে কোত্থেকে? আমি মনে হয় একটু আগে বলেছি যে এই যে ডেটাটা যোগ হবে, দুইটা ডেটা যোগ হবে, where from we will get this data? Who is the supplier? মেমোরি। আচ্ছা, তোমরা যদিও আদারওয়াইজ অন্যরা মাইক অন করে রেখে থাকো, তাহলে একটু অফ করে রাখো। যার কোশ্চেন শুধুমাত্র সেই মাইকটা অন রেখো। হ্যাঁ, তাহলে আমাকে তো মেমোরি থেকে ডাটাটা দিতে হবে। তো মেমোরি যদি 32 বিট নাই রাখতে পারে, হাউ ইট উইল সাপ্লাই 32 বিট ডাটা টু দি ALU? So logically they are very much connected, very much dependent on each other.
স্যার একটা কোশ্চেন ছিল আরেকটা। শিওর। স্যার এসএসডি কার্ড সম্পর্কে যদি একটু বলতেন। ওইটা আমাদের আছে মেমোরিতে, সলিড স্টেট ডিস্ক তো, তো ওইটা আমাদের মেমোরির ইয়েতে মানে ইলাবোরেটলি বলা হবে। ঠিক আছে, আমরা প্রসেসরে আছি, প্রসেসরে থাকি। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? তো এটা ছিল একটা কোশ্চেন, তাই না? তোমার দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল যে? স্যার আমার হ্যাঁ, দুইটা কোশ্চেন ছিল। আরিফ ফয়সাল, তোর কোশ্চেনটা বল, সেকেন্ড কোশ্চেনটা। স্যার আরেকটা ছিল x64 বিট একটা প্রসেসর লেখা থাকে, সেটা 32 বিট প্রসেসর হোক বা 64 বিট প্রসেসরই হোক, এখন x64 এই জিনিসটা মানে মাথায় আসে না। x64 এটা অপারেটিং সিস্টেমে থাকে, হ্যাঁ। আর x86 আমরা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করব, এগুলো আমরা ওই যে যখন সফটওয়্যার করব অপারেটিং সিস্টেম, সফটওয়্যার অপারেটিং সিস্টেম পার্টে এগুলো আমরা আলাপ করব। যদি x64 থেকে বোঝা যায় যে অপারেটিং সিস্টেমটা 64 বিটের, আর যদি x86 হয় তাহলে 32 বিটের। আমরা কিছু তার एग्जांपल মানে স্যার দিব এখানে। 32 বিট প্রসেসরও যদি x64 বিট অপারেটিং সিস্টেম লেখা থাকে, তার মানে ওই অপারেটিং সিস্টেমটা 32 বিট ডাটা, 64 বিট ডাটাকেও 32 বিট ডাটা ডাবল রিপিট করেই ইউজ করতে পারবে, এই তো? ডেফিনেটলি ডেফিনেটলি সে যখন 64 বিটের ডাটা তোমার থাকবে, ধরো তোমার একটা নাম্বার আছে যেটা হলো 64 বিটের, কিন্তু প্রসেসর কাজ করতে পারে 32 বিটের। ইউজুয়ালি যে 64 বিটের প্রসেসর 32 বিট নিয়ে কাজ করতে পারে, কিন্তু 32 বিটের প্রসেসর 64 বিট নিয়ে কাজ করতে পারে না। এবং এটা ডাউন কি বলে এটা, ডাউনওয়ার্ড, যে উপরে যেটা মানে লেটার ভার্সনটা প্রিভিয়াস ভার্সনকে কভার করতে পারবে। প্রিভিয়াস ভার্সনের যে অপারেশনগুলো থাকে সেগুলোকে সে হ্যান্ডেল করতে পারে, বাট আগের ভার্সনটা পরের ভার্সনটাকে হ্যান্ডেল করতে পারে না। বাট এখানে আমরা অন্য প্রক্রিয়ায় চাইলে ওই জিনিসটা করতে পারি। যেমন ধরো 64 বিটের ডেটা আছে, এখন আমার প্রসেসর হলো, সিস্টেম হলো 32 বিটের, তো 64 বিট আমরা সরাসরি করতে পারবো না, আদার ওয়েতে করতে পারি। যেমন ধরো আমরা যদি 2 বিটের যোগ শিখে থাকি, আমরা তো যোগগুলো কিভাবে করি, এক বিট করেই করি, তাই না? করে 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 4 বিট, 10 বিট, 20 বিট বা 32 বিট পর্যন্ত আমরা যোগ করতে পারি। আমরা যে প্রক্রিয়া করি ওই প্রক্রিয়ায় তোমার 32 বিটের প্রসেসর দিয়ে আমার 64 বিটের ডাটা থাকলে আমি রেজাল্টটা নিয়ে আসতে পারবো। বাট ইট ডাজ নট মিন দ্যাট 64 বিটের প্রসেসর যেভাবে কাজ করে ইট ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাই। হ্যাঁ, তারপরে প্রসেসরের যে এইখানে জাস্ট এটা দেখতে পারো যে ডাটাগুলো কিভাবে ফ্লো করে। এখানে দেখো যে সিপিইউ আছে, সিপিইউর ভিতরে কন্ট্রোল ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এইখানে খুব ইন্টারেস্টিং তিনটা কালার আছে, একটা হলো ফ্লো অফ ডাটা, ফ্লো অফ কন্ট্রোল, ফ্লো অফ ইনস্ট্রাকশন। দেখো যে কন্ট্রোলটা আমরা ওই যে কন্ট্রোল ইউনিটের যে ফিচারগুলো আছে ওখানে আসবে কথাটা, যে কন্ট্রোল ইউনিট সব সময় কন্ট্রোলটা করে। এখন দেখো যে এই যে এই কালারটাকে কি বলে, রেড টাইপ, রেডের কাছাকাছি এটা কি বলে, যে ম্যাজেন্টা না? এটা কি ম্যাজেন্টা 2 নাম্বারটা? কেউ কি কালারের এক্সপার্ট আছো? আচ্ছা, যেখানে ওই তিনটা লিজেন দেয়া আছে, একটা হলো ফ্লো অফ ডাটা, ফ্লো অফ কন্ট্রোল। কন্ট্রোলটা দেখো সবসময় সিইউ থেকে বা কন্ট্রোল ইউনিট থেকে অন্যান্য ডিভাইসগুলোতে যাচ্ছে। ডাটা দে মুভ ভাইস ভার্সা, যে কন্ট্রোল ইউনিট থেকে আসে, কন্ট্রোল ইউনিটে যায়, বা প্রাইমারি মেমোরি থেকে বিভিন্ন জায়গায় সেকেন্ডারি স্টোরেজে, সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাইমারি মেমোরিতে এই ফ্লোগুলো আছে। শুধুমাত্র কন্ট্রোল অপারেশনগুলো যাচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট থেকে। তার মানে কন্ট্রোল ইউনিট
এই সবগুলো অপারেশনকে, সবগুলো আদার যে পেরিফেরিতে যারা যেসব ডিভাইস থাকে সেগুলোকে কন্ট্রোল করে। তো এখানে রিপ্রেজেন্ট করা আছে যে কন্ট্রোল ইউনিট এর ফাংশনগুলো কি। যেমন ফেচিং ইনস্ট্রাকশন 1 by 1 ফ্রম প্রাইমারি মেমোরি অ্যান্ড গ্যাদার রিকোয়ার্ড ডাটা অ্যান্ড অপারেন্টস টু পারফর্ম দোজ ইনস্ট্রাকশনস। তার মানে এখানে দুইটা টার্ম আছে, একটা হলো যে ডেটা আর একটা হলো ইনস্ট্রাকশন। ডেটাটা কি, যে নাম্বারগুলোর উপর অপারেশন হবে, যেমন 7 এবং 10 আমরা যোগ করতে চাই, তারা হলো ডেটা। আর অপারেশনটা হলো আমরা আসলে কি করতে চাই, যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, না পাওয়ার করতে চাই, এগুলো হলো অপারেশন। আর যেমন 7 এবং 10 যদি যোগ করি তাহলে 7 এবং 10 কে আমরা অপারেন্ড বলি, এগুলোই ডেটা। কন্ট্রোল ইউনিটের কাজ হলো ফ্যাচ করা। ফ্যাচ করা হলো পড়া। মেমোরিতে আছে একটা নাম্বার, আমি এই নাম্বারটা নিয়ে কাজ করতে চাই, বা প্রসেসর এটা নিয়ে কোনো একটা কাজ করতে চাই, প্রসেস করতে চাই। এই ডাটাটাকে মেমোরি থেকে পড়তে হবে, সেই পড়াটাকেই বলে ফ্যাচিং। এবং এই ডাটাটা নিয়ে কি কাজ করতে হবে সেটাও আসলে কোনো একটা প্রোগ্রামের মধ্যে থাকে, সেটাকে বলে ইনস্ট্রাকশন। কোথাও না কোথাও লেখা থাকে যে এই ডাটাটা নিয়ে কি করতে হবে। ওইটাও একটা নাম্বার, যে যোগ করতে হবে, যোগ করাটাও একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে এই নাম্বারটা দেখলে অপারেটিং সিস্টেম বুঝে যে আমাকে এখন যোগ করতে হবে। বেসিক্যালি এই নাম্বারটা যখন কন্ট্রোল ইউনিটে যায়, প্রসেসরে যায়, প্রসেসরে গিয়ে এটা ট্রান্সফর্ম হয়, মানে যে কোনোভাবে ডিকোড হয়। ডিকোড হওয়ার পরে দেখো এগুলো আরও একটু স্পেসিফিক এই টেকনিক্যালটা। তো ডিকোড হওয়ার পর প্রসেসরের যেভাবে সার্কিট, এটা তো একটা হার্ডওয়্যার, সার্কিটটা এমনভাবে ডিজাইন করা যে ও বুঝতে পারে যে এটা একটা যোগ অপারেশন। তো যোগ অপারেশনটা বুঝার জন্য যে লেখাটা থাকে এটাকে বলা হয় ইনস্ট্রাকশন। কি চাবি লাগবে? ও তোমরা ফেনি যাবা? ঠিক আছে, আজকে ব্যাক করবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তো আর বেরোতে পারবো না। ঠিক আছে, তো এই ইনস্ট্রাকশনগুলো, এগুলো এক ধরনের নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা থাকে। এই নাম্বারটা বলে যে এখন কি কাজ করতে হবে, আর যে নাম্বারটার উপর অপারেশন করতে হবে সেটাকে বলে আমরা অপারেন্ট বা ডাটা হিসেবে ট্রিট করি। তো আমার একটা মানে ব্যাড নিউজ হলো যে আমি ক্লাস শুরু করার সাথে সাথে শুনলাম যে আমাদের এক রিলেটিভ মারা গেছে, এর জন্য একটু পারিবারিক ব্যস্ততা শুরু হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর হলো সেন্ডিং ইনস্ট্রাকশন টু ALU টু পারফর্ম এডিশনস অ্যান্ড মাল্টিপ্লিকেশনস অ্যান্ড আদার অপারেশনস এটসেট্রা। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ হলো যে ALU কে বলা যে এখন কি কাজ করতে হবে। এটি হলো এক ধরনের ইনস্ট্রাকশন, যে কোন ডিভাইসটা কাজ করবে, কখন কাজ করবে এবং কি কাজ করবে, এগুলো ডিফাইন করা। রিসিভিং অ্যান্ড সেন্ডিং রেজাল্টস অফ অপারেন্টস অফ ALU টু প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি বলতে আমরা সাধারণত র্যামকে বুঝি। এগুলো বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করা হয় বিভিন্ন জায়গায়। আমরা ধরো 10 এবং 7 যোগ করেছি, তাহলে আমাদের 17 হবে রেজাল্ট। এই রেজাল্টটা থাকবে কোথায়? রেজাল্টটা হওয়ার পর তো ALUর ভিতরে এমন কোনো জায়গা নাই যে রেজাল্টটা রেখে দিবে দিনের পর দিন, বা এই রেজাল্টটার কোনো কাজ নাই, বিষয়টা তো এরকম না। তো ALU র্যামে চলে যায় ডাটাটা। তো ALU মেমোরিতে পাঠিয়ে দেয়। তো মেমোরি হিসাবে র্যাম থাকে, যেহেতু র্যামের মধ্যে পাঠিয়ে দিবে।
fetching program from input and secondary memory, bringing them to primary memory. র্যামের কাজ, র্যাম হলো এক ধরনের মেমোরি। আমাদের এটা নিয়ে খুব ডিটেইল লেকচার আছে, ওখানে আলাপ করব। র্যামের কাজ হলো যে আমরা যে প্রোগ্রামগুলো ব্যবহার করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বা যে ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করি, তোমাদের ম্যাথে অনেক ধরনের ডাটা থাকে, যেমন তোমাদের এইজ, তোমাদের সিজিপিএ বা এই ডাটাগুলো। তো সবগুলো যখন অ্যাট যে হোল আমাদের প্রয়োজন হয়, তখন আমরা ডাটাগুলোকে হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে নিয়ে তো ওই র্যামের মধ্যে নিয়ে রাখি। এই র্যামের মধ্য থেকে আমরা প্রসেসরে নিয়ে প্রসেস করি। কেউ একজন মনে হয় হ্যান্ড রেজ করছে, বলো তো কি? আমার নাম খায়রুল আঞ্জালা। ইয়েস স্যার, আমার নাম স্যার। আচ্ছা বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, মোবাইল র্যাম আর কম্পিউটার র্যামের মধ্যে কি পার্থক্য আছে? মোবাইল র্যাম তো র্যামের টেকনোলজি একই। দুটোর মধ্যে না, র্যামের টেকনোলজি একই, কিন্তু মানে বেসিক্যালি টেকনোলজি একই, কিন্তু ধরো কম্পিউটারে র্যাম ব্যবহার করা হয় ওই যে ডেস্কটপ গুলোতে, ল্যাপটপেও র্যাম ব্যবহার করা হয়, আবার প্রসেসরও র্যাম। এখন কম্পিউটারের র্যামের অনেক স্পেস থাকে, তার জন্য যে ডিজাইনটা থাকে হার্ড ডিস্ক, ল্যাপটপে যেহেতু জায়গা কম থাকে, তার ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, মানে বাট র্যামের টেকনোলজি জাস্ট ওই যে ডিভাইস অনুযায়ী পার্থক্য একটু হালকা। ওইটা করতে হবে না, অবশ্যই করতে হবে। হ্যাঁ বুঝছি। আমরা ধরো বাসায় যেরকম কমফোর্টেবল থাকি, ডেফিনেটলি মানে অন্য একটা এনভায়রনমেন্টে ওরকম কমফোর্টেবল বা অত রিল্যাক্স থাকি না। তো এই জায়গায় টেকনোলজি বা বেসিক টেকনোলজি না, কি বলবো, যেখানে ফিট করবে তার উপযোগী করে কিছু মডিফিকেশন আনা হয়। ওকে, তারপরে ফ্যাচিং সেকেন্ডারি, তার মানে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে ওয়ার্ড, এক্সেল, এগুলো সাধারণত হার্ড ডিস্কে থাকে। কম্পিউটার অফ করার পরে যতগুলো ফাইল আছে, যেমন আমাদের লেকচারগুলো, এই যে পাওয়ার পয়েন্টের যে স্লাইড, এটা তোমার হার্ড ডিস্কে থাকবে, সেকেন্ডারি স্টোরেজে থাকবে। যখন আমি পাওয়ার পয়েন্ট লেকচারটা ওপেন করতে চাই, ডাবল ক্লিক করি, তখন এটা সেকেন্ডারি স্টোরেজ থেকে চলে না, তখন এটা ওইটার কপি একটা আমাদের প্রাইমারি স্টোরেজ যে বা র্যামের ভিতর চলে আসে, প্রাইমারি মেমোরিতে চলে আসে। এই যে একটা অপারেশন করা, যে সেকেন্ডারি হার্ড ডিস্কে ডাটাটা ছিল তাকে রিড করে এখানে নিয়ে আসা। জান্নাতুল বলো কি সমস্যা? স্যার সরি স্যার, ভুলে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা প্রবলেম। তো ওই যে নিয়ে আসার প্রসেসটা তদারকি করবে কে? কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের কাজই হলো কন্ট্রোল করা, যে এখন কে কথা বলবে এটা ডিফাইন করি। যেমন আমি যখন জিজ্ঞেস করি যে ওকে জান্নাতুল কথা বলবে না খায়রুল কথা বলবে, এইরকম একটা কন্ট্রোল যে কোনো একটা সিস্টেমের যে কোনো জায়গায়, ইভেন তোমার বাসাও যদি চিন্তা করো, তোমরা সবাই যদি রাজা হও, এই বাসা হবে একটা কি পুরো মেবি ইট কুড বি ডিফারেন্ট, বাট ন্যাচারালি আমি বিলিভ করি যে এটা যদি একটা ডিসিপ্লিন না থাকে, দেন দেখা যাবে যে 12টার সময়, রাত 12টায় নাস্তা খাইলো, দুপুর 12টায় হয়তো সে ডিনার করলো, তাই না? বিশৃঙ্খলা তৈরি জীবনে, এক ধরনের বিশৃঙ্খলা। জীবন বলতে আমি বলতেছি যে কোনো একটা সিস্টেম, পরিবার হইতে পারে, তোমার ব্যক্তি জীবন হতে পারে, তোমার ক্লাসের জীবন হতে পারে, সব জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কে কোনটা করবে, কোনো ধরনের সিনক্রোনাইজেশন থাকে না। সিনক্রোনাইজেশন না থাকলে তো আর হয়ই না, কোনো কিছু হয় না। ইভেন আমরা যদি এরকম করে যে দাঁত ব্রাশ করে নাস্তা করে দাঁত ব্রাশ করবো, ডাজ ইট মেক সেন্স? নো ওয়ে, তাই না? যে
এইটাও কিন্তু আমরা একটা টাইম ফ্রেমে মেনটেন করি। তো এই টাইম ফ্রেমটা মেনটেন করা বা টাইম স্ট্যাম্প বলি আমরা, যেই স্ট্যাম্পটা মেনটেন করা হলো একজ্যাক্ট কারো না কারো কন্ট্রোলে থাকতে হবে, কারণ প্রসেসরের ভিতরে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ অপারেশনস আর হ্যাপেনিং টেকিং প্লেস ইন এভরি সেকেন্ড। তো মিলিয়নস অফ অপারেশন যদি এভরি সেকেন্ডে হয়ে থাকে, তাহলে you should understand how difficult it is to process, maintain the timing. So এটার জন্য ডেডিকেটেড কেউ না কেউ থাকতে হবে যার খুব মানে এফিসিয়েন্সি আছে, পাওয়ারফুল এনাফ টু মেনটেন দিস অর্ডার অফ অ্যাকশনস অর প্রসেসেস। এটা বেসিক্যালি কন্ট্রোল ইউনিট করে, যার জন্য তুমি যদি হার্ড ডিস্ক থেকে একটা ডাটা র্যামে আনতে চাও, যেহেতু দুইটা ডিফারেন্ট ডিভাইস, সো ইট শুড বি কন্ট্রোল, দিস ট্রান্সফার of data should be some. স্যার আমি কি হার্ড ডিস্কটা চেঞ্জ করতে পারবো নতুন করে, মানে আলাদাভাবে? তোমাকে মানা করছে কি টাকা থাকলে করে ফেলো না? না, এটা একটু স্পেসিফিকেশনে যেতে হবে, অবশ্যই করা যাবে, বাট দেখতে হবে যে হার্ড ডিস্কটা যেমন এসএসডি টেকনোলজি আছে, এইচডিডি আছে, তো ওইটার ক্ষেত্রে দেখতে হবে যে ওই টেকনোলজিটা সাপোর্ট করে কিনা তোমার সিস্টেম মাদারবোর্ড বেসিক্যালি। তারপরে হার্ড ডিস্ক কতটুকু পর্যন্ত সাপোর্ট করে, হার্ড ডিস্কে ধরো তোমাকে 1 টেরাবাইট সাপোর্ট করে কিনা। যেমন আমাদের আগের মাদারবোর্ডগুলোতে তখন মার্কেটে যেহেতু 1 টেরাবাইট ছিল না, সুতরাং ওরা চিন্তা করে নাই, মানে খুব ইম্পর্টেন্ট মানে যে প্রত্যেকটা জিনিসই মার্কেটকে কেন্দ্র করে তৈরি করা হয়। এখন মার্কেটে 1 টেরাবাইট নাই, ওরা 1 টেরাবাইটের জন্য একটা বিটও ইউজ করবে না, যে 1 টেরাবাইট সাপোর্টের জন্য আমি একটা বিট অ্যাড করে দিই, একটা লাইন অ্যাড করে দিই, যাতে 1 টেরাবাইটের হার্ড ডিস্ক লাগানো যায়। যেহেতু মার্কেটে তখন অ্যাভেলেবল না, ওই মার্কেটটাকে চিন্তা করেই ওরা ওই মাদারবোর্ডটা ডিজাইন করেছে। সুতরাং তুমি বিয়ন্ড দেয়ার কি লিমিট বা ডিফাইন্ড যে লিমিট আছে এর বাইরে যেতে পারবে না। সুতরাং ওই জায়গাটা দেখতে পারো, তুমি ইন্টারনেটে গেলে যে মাদারবোর্ডের স্পেসিফিকেশন দিয়ে তুমি জাস্ট সার্চ করলেই পারবে যে এই মাদারবোর্ডটা কতটুকু ম্যাক্সিমাম কতটুকু হার্ড ড্রাইভ সাপোর্ট করে। বাট আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, টাকা যদি থাকে, যদি সে সাপোর্ট করে, ইউ ক্যান চেঞ্জ ইট। ওকে স্যার। ওকে, সেন্ডিং রেজাল্টস ফ্রম ALU stored in primary memory to output device। হ্যাঁ, যে কোনো অপারেশন তুমি দেখো যে বেসিক্যালি যে কোনো অপারেশনই সে কন্ট্রোল করে। কম্পোনেন্টস অফ প্রসেসর, ইনফ্যাক্ট প্রসেসরের ভিতরে কি কি থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, আর মেমোরি থাকে। মেমোরি থাকে এই যে এখানে রেজিস্টার্স, তোমরা লেফট সাইডে দেখো ALU কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার্স। তো রেজিস্টার ছাড়াও আরেকটা থাকে, ওইটা আমরা আসবো পরে। রেজিস্টার তুমি দেখো ALUর সাথে, ALU একদম উপরের দিকে, তোমরা তো মাউস মনে দেখতে পাও মাউসটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো এখানে দুইটা ALU আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। তো অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে তোমরা দেখো যে সাথে কিছু রেজিস্টারকে কানেক্ট করা আছে। দ্যাট মিনস অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে ডেটাগুলো যায় বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থেকে যে ডেটাগুলো যে রেজাল্টটা তৈরি হয়, সেগুলো অ্যাট ফার্স্ট কমিউনিকেট করে রেজিস্টারের সাথে, মানে ডাটাটা পায়ও রেজিস্টার থেকে, আবার ডাটাটা যে ইন্টারমিডিয়েট ডাটা বা ফাইনাল রেজাল্ট যেটা তৈরি হয় সেটাও রেজিস্টারের সাথে কমিউনিকেট করে। সুতরাং অ্যারিথমেটিক লজিক ইউনিট তো বুঝতেছো যে প্রসেসিং এর জন্য দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ কম্পিউটার সিস্টেম। কারণ আমাদের যদি কোনো কম্পিউটারের কাজ হলো কম্পিউট করা বলতে সাধারণত তোমাদের ম্যাথমেটিক্সই বুঝি আমরা বেসিক্যালি, তাই না? যোগ বিয়োগ ভাগ, এটাই যদি না থাকে তাহলে সে কি কম্পিউট করবে? তাহলে কম্পিউটার নামটাই তো আসলে বৃথা। অ্যারিথমেটিক লজিক ইউনিট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কাজের সেন্স থেকে। তো এই অ্যারিথমেটিক লজিক ইউনিটকে ডাটাটা সাপোর্ট দিবে কে? কোনো একটা মেমোরি থেকে আসবে, সেটা হলো রেজিস্টার। কেন রেজিস্টার ইউজ করা হয়? রেজিস্টার হলো ফাস্টেস্ট মেমোরি। যতগুলো ধরনের মেমোরি আছে আমরা দেব, মেমোরির মধ্যে অনেক ধরনের মেমোরি আমাদের আছে। স্যার রেজিস্টার সাইজ কতটুকু হতে পারে সর্বোচ্চ?
হুম, কি রেজিস্টার্স এর সাইজ কতটুকু হইতে পারে, মানে ওই কত যে জিবি? না না না, ইউ শুড নট থিঙ্ক দ্যাট ওয়ে, ওখানে কোনো ইউ শুড নট থিঙ্ক দ্যাট ওয়ে। রেজিস্টার হলো বিটের হিসাব, নট জিবির হিসাব। গিগাবিট তো হিউজ একটা অ্যামাউন্ট। রেজিস্টার হলো যেমন তুমি যদি এখানে দেখো, আমি যদি এটার সাথে ওই ফিগারটা কানেক্ট করি, ডানের যে ফিগারটা আছে তোমার এলিওর লেফট সাইডে আমরা 4 বিট পাঠাচ্ছি, জি স্যার। রাইট সাইডে 4 বিট পাঠাচ্ছি। এই 4 বিট আসবে হলো একটা রেজিস্টার থেকে, আবার ডানের যে 4 বিট এটা আসবে আরেকটা রেজিস্টার থেকে। তার মানে রেজিস্টারের সাইজ এলিওর বিটের উপর ডিপেন্ড করে। ডু ইউ গেট দি পয়েন্ট? রেজিস্টারের সাইজটা কত হবে এটা ডিপেন্ড করবে এলিও কত বিট নিয়ে কাজ করবে। স্যার কত বিট নিয়ে কাজ করবে ওটা সেভ থাকে, মানে 16 বিট নাকি 32 বিট এভাবে স্যার? এক্স্যাক্টলি 16, 32 বা 64, 64। এর বেশি না। সুতরাং রেজিস্টারকে এই জন্য একদম অনেক সময় দেখা যাবে যে মেমোরি বলতে রেজিস্টারের নামটা নাই। কারণ মেমোরি বলতে আমরা বুঝি কি, যে জিনিসটা তোমার কিছু ধারণ করে রাখবে, তাই না? যেমন ধরো আমার একটা মেমোরি আছে, একটা মুভি দেখেছি, একটা মেমোরি আছে, তার মানে এটা ফর দা টাইম বিং বা কিছু সময়ের জন্য এটা আমার ওখানে থাকে। কিন্তু রেজিস্টার কিন্তু এরকম না, জাস্ট ইনস্ট্যান্টলি ডাটাটা দিয়ে শেষ। সে কোনো মানে কি বলবো, একটা ধরে রাখার মতো কোনো জায়গা না। স্যার বুঝছি স্যার। যার জন্য রেজিস্টারকে অনেক সময় দেখবো যে মেমোরির লিস্টে অনেকে আনে না এটাকে। বাট ডাটা হোল্ডিং এটা এটা একটা মানে বাফারের মতো, একদম টেম্পোরারি, খুব শর্ট টাইমের জন্য এটা দেওয়া হয়। হ্যাঁ, কেন রেজিস্টার ইউজ করা হয়? তাহলে রেজিস্টার ইউজ করা হয় ওই যে প্রথম যে একজন কোশ্চেন করেছিল যে প্রসেসর এত জিবি হলো গিগাহার্জ, 3.00 গিগাহার্জ হলে একটা কোশ্চেন করেছিল না? জি তখন স্যার। আমি উত্তরটা দিয়েছিলাম যে প্রসেসর ইজ ফাস্ট এনাফ, বাট ইটস সাপোর্টিং যে ডিভাইসেস গুলো আছে তারা যদি ফাস্ট এনাফ না হয় তাহলে প্রসেসর সেই ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারে না। তো রেজিস্টার হলো এক ধরনের মেমোরি যে প্রসেসরের স্পিডে কাজ করে। প্রসেসরকে মোটামুটি প্রসেসরের স্পিডের মতো তার স্পিড, প্রসেসর যে স্পিডে ডাটা হ্যান্ডেল করে সেই স্পিডে সে ডাটা সাপ্লাই দিতে পারে। ইফ ইট হ্যাজ দি ডাটা, ডেফিনেটলি ইট শুড গেট দি ডাটা ফ্রম আদার সোর্সেস, কিন্তু এর কাছে যদি থাকে সেটা করতে পারে। এই জন্য প্রসেসর চাওয়ার সাথে সাথে যাতে ডাটাটা দেওয়া যায়, এই জন্য আমরা একটা ফাস্টার মেমোরি রেখে দিই প্রসেসরের সাথে, সেটা হলো রেজিস্টার। এবং এটা প্রসেসরের ভিতরে থাকে, প্রসেসরের যে চিপটা থাকে ওখানে ইনকর্পোরেটেড থাকে। তো এটা স্মল হোল্ডিং এরিয়া অন প্রসেসর চিপ হোল্ডস কাউন্টার ডাটা ইনস্ট্রাকশন অ্যাড্রেস ALU is currently processing। মানে এই মুহূর্তে যেটা প্রসেস করবে সেই ডাটাটাই সাধারণত রেজিস্টারের মধ্যে থাকে। তো আমরা দেখবো এগুলো ডিটেল, যে মেমোরিগুলো সাধারণত দুই ভাগে ভাগ করে আমরা, ইন্টারনাল মেমোরি, এক্সটার্নাল মেমোরি, ওখানে একদম ক্লিয়ার বলা আছে, অন্যান্য নামও আছে। আমি আর ওই ডিটেইলে এখন যাচ্ছি না, যেহেতু আমাদের মেমোরি নিয়ে আরেকটা লেকচার আছে। তো ইন্টারনাল মেমোরি এগুলো যেহেতু ইন্টারনালি সাধারণত থাকে কম্পিউটারের সাথে, এই জন্য ইন্টারনাল মেমোরি বলা হয়। এগুলোকে আমরা আসলে এক্সটার্নালে বের করে নিয়ে আসতে পারি না, বের করে নিয়ে আসিও না। যেমন হার্ড ডিস্ক, সিডি রম বা ডিভিডি রম, পেন ড্রাইভ, এগুলো আমরা এক্সটার্নালি অ্যাড করতে পারি, আবার রিমুভও করতে পারি। ইন্টারনাল মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি, রেজিস্টারের পরে যে মেমোরিটা খুব বেশি ইউজ হয়, খুব ইম্পর্ট্যান্ট প্রসেসরের স্পিডের জন্য, সেটা হলো ক্যাশ মেমোরি। ক্যাশ মানে কি? যে যে মেমোরিটা খুব রেডি করে রাখে কোনো কিছু, ওই টাইপের কিছু একটা। যেমন আমরা ইন্টারনেট ব্রাউজ করলে এক ধরনের ক্যাশ তৈরি হয়। যাক, ওগুলো আমরা পরে ডিটেল আলাপ করবো, যেহেতু প্রসেসর নিয়ে কথা বলতেছি আমরা এইখানেই
একটু কনসেন্ট্রেট করি। হোল্ডস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু বি প্রসেসড বাই এলও। এখানে দেখো ইন্টারনাল মেমোরির মধ্যে L1, L2, L3, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বিভিন্ন লেয়ারে ক্যাশ মেমোরিগুলো অ্যাড করা হয়। কনসিডারিং দি প্রাইস, কনসিডারিং দি হাউজিং ক্যাপাসিটি, যেখানে রাখবে সেখানে কতটুকু জায়গা আছে, যেমন প্রসেসরের ভিতরে আসলে জায়গা কতটুকু আছে, ওখানে কতটুকু ক্যাশ মেমোরি অ্যাড করা যাবে এবং এই ক্যাশ মেমোরিগুলো কে ইউজ করবে। যেমন প্রসেসরের মধ্যে তোমরা দেখবে যে প্রসেসরের মধ্যে মাল্টি কোর প্রসেসর আছে, ওখানে অনেকগুলো কোর থাকে আলাদা আলাদা প্রসেসরের মতো কনসেপচুয়ালি, একদম ইন্ডিপেন্ডেন্ট না, সাম টু সাম পয়েন্ট দে আর কম্বাইন্ড, বাট অনেক কাজ ওরা ইন্ডিপেন্ডেন্টলি করে। যেমন কোর 4 আছে, 8 কোরের প্রসেসর আছে বা 2 কোরের প্রসেসর আছে। তো ওগুলোর জন্য এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ক্যাশেগুলোর কিছু ডেফিনেশন আছে যে কোনটা কে ব্যবহার করতে পারবে। যাক, ওগুলো আমরা পরে আসবো। তাহলে এই ক্যাশেগুলো ডাটা ইনস্ট্রাকশন টু বি প্রসেসড বাই এলইউ, যে ডাটাটা ব্যবহার করবে সেই ডাটাটাকে ও সাপ্লাই দেয়, ওর কাছে থাকে। A typical PC level 2 cache is either 256 kilobyte or 512 kilobyte, but it can be as small as 64 kilobyte. এর চেয়েও ছোট ছিল আগে, এর চেয়েও ছোট ছিল, এখন মেগা রেঞ্জেও পাওয়া যায় এই ক্যাশ মেমোরিগুলো খুব এক্সপেন্সিভ, তার টেকনোলজির কারণে এগুলো খুব এক্সপেন্সিভ হয়, যার জন্য আমরা এই ক্যাশ মেমোরিগুলো বেশি হলে তো অবশ্যই ভালো, কিন্তু এক্সপেন্সিভ যেহেতু, আমরা যেহেতু এক ধরনের মানে কি বলে এটা, মানে বিজনেসের ভাষায় সম্ভবত পোর্টফোলিও বলে, আমি যদি ভুল না করে থাকি, যে একটা জিনিস বেশি দিব আরেকটা জিনিস কম দিব, মানে কোনো রকম অ্যাডজাস্ট করা যায় আমার নিডটা কি এবং নিডটাকে সার্ভ করার জন্য কোন জিনিসটাতে কত খরচ করতে হবে, সেই জিনিসটা যে লাভ লস মিলিয়ে একটা অ্যাডজাস্টমেন্টের জন্য মধ্যে আসা। যার জন্য ধরো আমরা ধরো ফর এক্সাম্পল রূপসাদা মাছ কম্পারেটিভলি একটু ধরো মাংসের চেয়ে এক্সপেন্সিভ, তাই না? তো এখন যত মজাই লাগুক, আমরা তো এরকম না যে শুধুমাত্র রূপসাদা মাছ খেয়ে পেট ভরে ফেলি, এরকম হয় না। আমাদের ডেফিনেটলি অন্যান্য ফুডও লাগে, শর্করাও লাগবে, প্রোটিনও লাগবে, সবকিছুই আছে। তো এইখানে এক ধরনের অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তারপরে এখানে আবার কষ্ট একটা ব্যাপার আছে। যেমন ধরো লইট্টা মাছের মধ্যে হয়তো প্রোটিন আছে, আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, বাস মাছের মধ্যে প্রোটিন আছে, আবার রূপসাদার মধ্যেও প্রোটিন আছে। এখন আমরা কোনটা খাবো? এমন না যে রূপসাদা খাই না এরকমও না, আবার এমন না যে লইট্টা মাছই একদম পেট ভরে খাই এরকমও না। তো এক ধরনের ব্যালেন্স করে আমরা প্রতিটা টাকার উপরে ডিপেন্ড করে স্যার, অনেক কিছু ব্যালেন্স করেই আমরা চলি। এই ব্যালেন্সিংটা এখানে হয়, এই সিস্টেমটা ডেভেলপ করতেও এই ব্যালেন্সিংটা কাজ করে। আচ্ছা, এ টিপিক্যাল পিসি লেভেল 2 ক্যাশে ইজ ইদার এই বাইটগুলো, এগুলো তোমরা আমি একটা লিস্ট করে রেখেছি যে আগে সাধারণত কি রকমের ক্যাশে ব্যবহার করা হতো, কি কতটুকু ব্যবহার করা হতো, এখন কতটুকু, কোন লেয়ারে কতটুকু আছে, এটা মেমোরির স্লাইডগুলোতে আছে। তারপর আছে বাস, কানেক্ট কম্পোনেন্টস উইদিন দি প্রসেসর হাউজিং। হাউজিং বলতে বোঝায় যেখানে যে এরিয়ার মধ্যে, যে এনভায়রনমেন্টের মধ্যে এরা থাকে, এটাকে অ্যাজ এ হোল আমরা হাউজিং বলি। তো এর মধ্যে বাস হলো একটা কম্পোনেন্ট, সবগুলোই ইম্পর্টেন্ট, ইউ ক্যান নট ইগনোর এ সিঙ্গেল পার্ট হিয়ার। হ্যাঁ, সবগুলোই ইম্পর্টেন্ট। তো বাস ছাড়া তো আর তুমি ইউনিভার্সিটিতে যাবে কিভাবে? যেমন তোমাদের এখন ক্লাসটা হচ্ছে, তোমাদের সাথে তোমরা আছো এক জায়গায়, আমি আছি এক জায়গায়। সো আমার এই কথাটা পৌঁছানোর জন্য তো কোনো একটা বাস লাগবে নাকি, রাস্তা লাগবে না, কোনো একটা ওয়ে লাগবে, কোনো একটা চ্যানেল লাগবে। এই চ্যানেলটাই হলো বাস। কম্পিউটারে যে চ্যানেলটার মধ্য দিয়ে ডাটাটা আসা যাওয়া করে সেটা হলো বাস। এখন আমাদের মধ্যে যদি ইন্টারনেটের কানেকশন না থাকতো, হোক ওয়্যারলেস হোক ফিজিক্যাল, তাহলে তো আমরা এই কথাগুলো বলতে পারতাম না, তোমাদের কথাগুলো আমি শুনতাম না, আমার কথাও তোমরা শুনতে পেতে না। বাসের কাজ হলো এটা যে মেকিং দি কানেকশন বিটুইন টু ডিফারেন্ট
ডিভাইসেস। আমাদের অনেক ধরনের কম্পোনেন্ট আছে, সিপিইউ আছে, মেমোরি আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে। তো বাসগুলোকে আমরা এদের সাথে কানেকশন ডিপেন্ডিং অন দি পারপাস। কি বলো, কি কোশ্চেন? আনজালা, খায়রুল আনজালা, বলো। তোমার কথা কিন্তু আমরা শুনতে পাই না। আচ্ছা, আমার মনে হয় তোমার নেটওয়ার্কে প্রবলেম আছে। নেটওয়ার্ক ঠিক হলে পরে বলিও। আমি একটা ছোট কোশ্চেন করবো। হ্যাঁ বলো। আমাদের ইন্টারনাল মেমোরি ক্যাশের ক্ষেত্রে প্রসেসরে L1 L2 আর L3, সাধারণত প্রসেসর গুলোতে শুধু L3 ক্যাশ ডাটাটাকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় L1 L2 থেকে, এটা কেন স্যার? কি আমি আবার বলো, কথাগুলো ভেঙে গিয়েছিল তোমার। স্যার, ইন্টারনাল মেমোরি ক্যাশের মধ্যে তিনটা ক্যাশ স্টোরেজ থাকে, L1 স্টোরেজ, L2 স্টোরেজ আর L3 স্টোরেজ। হ্যাঁ, এখন স্যার যতগুলো প্রসেসরে কম্পেয়ার, যখন জেনারেশন আপগ্রেড করা হয় বা নতুন কিছু দেওয়া হয়, তখন শুধু দেখা যায় যে L3 প্রসেসরটাতেই শুধুমাত্র ক্যাশ স্টোরেজটাকে বাড়াই দেয়। লাইক i3 তে ক্যাশ স্টোরেজ দেওয়া হয়েছে 4 MB, দেন i5 এ 10 MB, দেন i9 এ 16 MB। সেটা শুধুমাত্র L3 স্টোরেজে দেওয়া হয়েছে, L1 আর L2 তে কিন্তু দেওয়া হয় না। এটা কেন স্যার? এটা কেন হয়? ওটা চেঞ্জ করা সহজ, এই জন্যই দেয়া হয়। আবার এখানে আমি আরেকটু, তাহলে এটা তোমার ইন্টারনাল মানে স্ট্রাকচারটা বুঝতে হবে। ইন্টারনাল স্ট্রাকচার হলো লেভেল 1 ক্যাশেলটা একদম অনচিপ হয়। অনচিপ হয়, এটা প্রসেসরের সাথেই থাকে। সামটাইম লেভেল 3, সামটাইম না, মোস্ট অফ দি টাইম লেভেল 3 ক্যাশেটা অনেক সময় এক্সটার্নালেও থাকতে পারে বোর্ডে। সো যদি লেভেল 1 ক্যাশেটা একদম কোরের সাথে কানেক্টেড, যদি আমরা ক্যাশের আর্কিটেকচার, ক্যাশের বা মেমোরি অর্গানাইজেশনটা দেখি, যে ক্যাশগুলো কিভাবে প্রসেসরের সাথে থাকে, লেভেল 1টা প্রসেসরের ইন্টারনাল। এটা দিতে 3,580 টাকা, ওটা দিতে 3,500 টাকা, ডাক্তার দিতে 1,000 টাকা। এখানে কত টাকা দিবেন? 3,580 টাকা। এই 3,580 টাকাটা একটু বন্ধ করে দাও তো। 5,000 থেকেও বেশি জানা? 3,580 টাকা বন্ধ করো। সাদিকুল হোসেন, সাদিকুল হোসেন, কি এটা? আরে এখন কি আমি মিউট করব? ওকে, গুড। তো এখন তোমার যে কোনো লেভেলে ইমপ্রুভ করলে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হবে। শুনতেছো যে কোশ্চেন করেছো? হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যে কোশ্চেন করেছে সে শুনতেছে? জি স্যার, শুনতেছি। আচ্ছা, আচ্ছা, তোমাদের এই সম্পর্কিত কোশ্চেনগুলো নেক্সট মেমোরির জন্য রেখে দিও। আমি এটার অ্যান্সার করে যাচ্ছি, বাট ওই মেমোরির সাথে হলে হয়তো আমাদের ওই জায়গায় বিষয় মানে অনেক ডিটেল আলাপ করার সুযোগ হবে। তো ধরো L1 ইমপ্রুভ করলো কাজে দিবে, L2 ইমপ্রুভ করলো কাজে দিবে, L3 ইমপ্রুভ করলো কাজে দিবে। এখন তোমার চুজ করতে হবে কোন জায়গাটা ইমপ্রুভ করলে আমার ইন্টারনাল মানে খুব বেশি শেকিং করতে হবে না। যেমন L1 যদি ইমপ্রুভ করতে চাও, যেহেতু এটা প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড, তাহলে তোমাকে প্রসেসরের যে আর্কিটেকচার সেটা চেঞ্জ করতে হবে।
খুবই লজিক্যাল যে এটা যদি L1 ইমপ্রুভ করতে হলে L1 এর সাথে অ্যাসোসিয়েটেড গুলো ইমপ্রুভ করতে হবে, যেহেতু L3 টা একটু দূরে থাকে। সো প্রসেসরের আর্কিটেকচারে হোপফুলি অত বেশি ইমপ্রুভমেন্ট প্রয়োজন হবে না, এত বেশি চেঞ্জের প্রয়োজন হবে। সুতরাং আমার কস্ট ইফেক্টিভ করার জন্য আমি L3 টাই বেছে নিব। হ্যাঁ, L3 এরও হয়তো একটা লিমিট থাকবে, এরপরে তুমি ইমপ্রুভ করতে পারবে না, তখন তো ইট ডাজ নট মিন যে L1 ইমপ্রুভ হয় না। L1, L2, L3 তিনটেই ইমপ্রুভড হয়, বাট হয়তো সামান্য ইমপ্রুভ। একটা জেনারেশনে যখন প্রসেসর সেম আছে, জেনারেশনে একটু ইমপ্রুভ করার জন্য হয়তো ওই জায়গাটা ইমপ্রুভ করা হয়, ওই জায়গাটা ইমপ্রুভ করার হয়তো স্পেস আছে, স্পেস ইন সেন্স অফ টেকনোলজি, ইন সেন্স অফ ফিজিক্যাল স্পেস, যার জন্য ওই জায়গাটা দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করা হয়। তুমি অ্যান্সার পেয়েছো? জি স্যার, পেয়েছি। ওকে, ক্যাশেগুলো রেঞ্জগুলো দেখো কিলোবাইট বা মেগাবাইট রেঞ্জের হয় এখন। ক্যাশেগুলো মেগাবাইট, আগে শুধুমাত্র কিলো রেঞ্জে পাওয়া যেত। আর বাসগুলোর মধ্যে তোমরা দেখো যে বাসগুলোর মধ্যে তিন ধরনের বাস আছে, একটা হলো অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। তো কন্ট্রোল বাস এর কাজ হলো যত ধরনের ডিভাইস আছে তাদের মধ্যে তাদেরকে কন্ট্রোল করা, কে কখন ডেটা পাঠাবে, কে রিসিভ করবে, কার থেকে কতটুকু ডেটা যাবে, মানে পুরো বিষয়টা, পুরো ট্রানজ্যাকশনগুলো কন্ট্রোল করে কন্ট্রোল ইউনিট, এবং এটা কন্ট্রোল বাসের থ্রুতে যায়। এটা একটা ডিফারেন্ট চ্যানেল দিয়ে এই ইনস্ট্রাকশনগুলো বা সিগন্যালগুলো যায়। ডিফারেন্ট চ্যানেল বলতে যেমন ধরো ডিফারেন্ট ওয়্যার, আমাদের তো এগুলো যেহেতু ইলেকট্রিক সিগন্যাল, 0 হোক আর 1 হোক, এগুলো তো ইলেকট্রিক সিগন্যাল। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, রাইট? নো স্যার। এটা ইলেকট্রিক সিগন্যাল, আইদার একটা হয়তো 2.2 ভোল্ট যাবে বা আরো একটু কম যাবে, ডিপেন্ডিং অন দি টেকনোলজি। একটা হাই ভোল্টেজ যায় অথবা লো ভোল্টেজ যায় এট এ টাইম। একসাথে একটা তার দিয়ে দুইটা সিগন্যাল যেতে পারে না, পারে? কখনোই পারবে না। তো প্রথম হয়তো 1, যেমন আমি যদি 1010 পাঠাই, হয়তো 1টারে পাঠাবো, তারপরে 0 পাঠাবো, 1 পাঠাবো, 0 পাঠাবো। তো এইভাবে সিগন্যালগুলো পাঠাই, এবং যেগুলো কন্ট্রোল করার জন্য সেগুলো একটা ওয়্যার দিয়ে বা 10টা ওয়্যার দিয়ে যাবে, তার জন্য আলাদা একটা পাথ থাকবে, এবং ওইটাকে বলা হয় বাস। ইউজুয়ালি বাস বলতে পাথগুলো মানে একটা পাথকে বোঝায়, যে পাথে এক বা একাধিক কেবল থাকবে, এক বা একাধিক সিগন্যাল পাঠানোর জন্য কেবল থাকবে, বা ডেটা পাঠানোর জন্য। অ্যাজ এ হোল এই গ্রুপটাকে, বাঞ্চ অফ ওয়্যার্স, বাঞ্চ অফ সিগন্যালস এর যে লাইনটা আছে, এটাকে আমরা বাস বলি। মানে আরেকটা আছে যে অ্যাড্রেস বাস, আরেকটা হলো ডেটা বাস। সামটাইম আমরা দুইটাকে মিক্স করে ইউজ করি, ইফ উই ক্যান ম্যানেজ দি সিগন্যাল, যে কখন কোনটা যাচ্ছে এটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা দুইটাকে কম্বাইনলি মাল্টিপ্লেক্সিং করে, মানে কম্বাইনলি পাঠাতে পারি। কম্বাইনলি মানে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কাজ ইউজ করতে পারি। যেমন ধরো ঢাকা শহরে রাত 9টার পরে এসি বাস ওই রোড ব্যবহার করতে পারবে, বা বাসগুলো এই রোড ব্যবহার করতে পারবে, দিনের বেলা পারবে না। তার মানে টাইম আমরা কন্ট্রোল করে দিচ্ছি যে এই সময়ের মধ্যে কারা কারা এটা ইউজ করতে পারবে, এই সময়ের মধ্যে কারা কারা ইউজ করতে পারবে না। তো তার মানে টাইম দিয়ে, রাস্তা কিন্তু একই, টাইম দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি যদি আমরা খুব এফিশিয়েন্ট হই। তো অ্যাড্রেস বাস, data bus, it does not mean that a whole data bus is used by the address bus, বা whole address bus is used by the, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কেবলের এই সুযোগটা থাকে। বাট এটা আমার মনে হয় ম্যাথমেটিক্সের স্টুডেন্ট হিসেবে দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। আমরা ধরে নিই যে তিনটা ডিফারেন্ট টাইপের বাস, অ্যাড্রেস যাওয়ার জন্য অ্যাড্রেস বাস, ডেটা যাওয়ার জন্য ডেটা বাস। ডেটা তো বুঝেছই, যেমন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড 10 and 7, so we need two 4-bit numbers,
and 4-bit numbers will go through the channel of databus দিয়ে এই 4-বিটের নাম্বারটা যাবে, প্রথম হয়তো 10 যাবে, তারপর হয়তো 7 যাবে। কিছু ইনফরমেশন হ্যাঁ, ইনফরমেশনটা এক্স্যাক্টলি, জাস্ট ইনফরমেশন যদিও আমরা একটু মানে মিক্স আপ করে ইউজ করি, ইনফরমেশন সাধারণত রেজাল্ট প্রসেস হওয়ার পর যোগ করার পর যেটা তৈরি হয় সেটাকে আমরা আসলে আউটপুট হিসেবে যেটা পাই সেটাকে ইনফরমেশন হিসেবে বলি। আর নতুন জিনিস আছে অ্যাড্রেস বাস কিরকম, যে এখানে ধরো সিপিইউ আছে, মেমোরি আছে, ক্যাশ মেমোরি আছে, এই সেই অনেকগুলো ডিভাইস আছে কম্পিউটারের ভিতরে, মনিটর আছে, কিবোর্ড আছে, বা তোমার স্পিকার আছে, গ্রাফিক্স কার্ড, হোয়াট এভার, মানে র্যাম আছে, র্যামের ভিতরে হাজার বিলিয়নস অফ স্পেস, যেইগুলোকে আলাদা আলাদা ডাটা থাকে। হ্যাঁ, এই জায়গাগুলো যে কোন জায়গাটা, আমরা যেমন র্যামের ভিতরে ধরো 1 জিবি ডাটা আছে, ফর এক্সাম্পল আমাদের র্যাম গুলো এখন 4 জিবি অ্যাটলিস্ট, তাই তো? আমার মনে হয় না কেউ এখন 2 জিবি ইউজ করে। যদি 4 জিবি যদি ইউজ করো বা 2 জিবি যদি ইউজ করো, দেন ইউ হ্যাভ লট অফ ডাটা ইনসাইড দি র্যাম। তুমি যখন র্যাম থেকে পড়তে যাবে নিশ্চয়ই বলবো না যে আমার 2 জিবি ডাটা দিয়ে দাও, আমি 7 এবং 10 যোগ করব, 7 এবং 10 যোগ করার জন্য তো 2 জিবি ডাটা নিয়ে আসবে না, নিয়ে আসবা না স্যার। এখানে তোমার লাগে হলো 8 বিট, 4 8 বিট লাগে, তো তুমি 2 জিবি ডাটা কেন নিয়ে আসবে? ওকে, 32 বিটের অপারেশন হলো, না হলে 4 8 বাইটের ডাটা লাগবে, এখন 2 জিবি তো আনবে না। তাহলে ইউ শুড বি ভেরি মাচ স্পেসিফিক যে কোন জায়গা ডাটাটা আমি নিব, এই 8 বাইট ডাটা কোন জায়গা আছে বা 8 বিট ডাটা কোন জায়গা আছে, এটা একদম সার্টেন হতে হবে। এই সার্টেন লোকেশনটাকে অ্যাড্রেস করার জন্য হলো অ্যাড্রেস বাস হলো যে প্রত্যেকটা জায়গার নিজের একটা নাম, নিজের একটা নাম্বার, যে নাম্বারটা দিয়ে বোঝা যায় যে ওই জায়গাটা আমি যাব, ওইটাকে আলাদা একটা চ্যানেল দিয়ে পাঠানো হয়, আর একটা বাস দিয়ে পাঠানো হয়, যে অ্যাড্রেস হিসাবে পাঠানো হয়। তখন বুঝে যে ওকে, ওই জায়গাটা বুঝে যে ওকে আমার ডাটাটাকে ও চাচ্ছে, তখন সে ডাটাটা ওই ডাটাবেসের মধ্যে দিয়ে দেয়, ডাটাবেস দিয়ে ডাটাটা যেখানে যাওয়া সেখানে চলে যায়। এই 3 ধরনের কন্ট্রোল ওয়ে আছে, পাথ আছে, যেগুলো দিয়ে আমরা ডাটাগুলোকে ট্রানজ্যাকশনগুলো করি, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটাগুলো পাঠাই। ফোনের পর ফোন, এত ফোন। বাসের 2টা পার্ট আছে, একটাকে বলে সাউথ ব্রিজ আর একটা হলো নর্থ ব্রিজ। আমার মনে হয় এত ডিটেল তোমাদের প্রয়োজন নাই, তারপরেও বলি যে যে ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর সাথে হ্যান্ডেল করার জন্য যে বাসগুলো থাকে সেগুলোকে সাউথ ব্রিজ বলা হয়, যেগুলো এক্সটার্নাল আছে যেমন মনিটর বা আউটপুট ডিভাইসগুলো আছে সেগুলো সাউথ ব্রিজ দিয়ে কন্ট্রোল করা হয়। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ প্রসেসর, বেসিক্যালি যে প্রসেসরগুলো আমরা কিনবো সেগুলো কিসের উপর ভিত্তি করে, একদম প্রথম দিকে একদম প্রথম অবস্থায় আমরা মুখস্থ বলে দিই এটা স্পিড কত। স্পিডটা কি? ক্লক স্পিড, কত স্পিডের ক্লক আমরা বা প্রসেসর, কত হার্টজের প্রসেসর আমরা ইউজ করি। যেমন প্রথমে যে কোশ্চেনটা এসেছিল 3.00 গিগা হার্টজ, এটাই আসলে স্পিড। তো গিগা হার্টজটা কি? তোমরা তো ফিজিক্স পড়েছো তাই না? হার্টজ কি? ফিজিক্সে হার্টজ আছে স্যার কম্পন কেন? হ্যাঁ, কম্পন বলো। কম্পনটা কি? তোমাদের পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি তরঙ্গ। যেটা প্রতি সেকেন্ডে যতগুলো বিট উৎপন্ন হয়, কম্পাঙ্ক তৈরি করে। প্রতি সেকেন্ডে যতগুলো বিট উৎপন্ন হয়। ল্যামডা ইকুয়াল টু 1 মিটার। গুড। তো ল্যামডা, প্রতি সেকেন্ডে যতগুলো ল্যামডা হয় ততগুলো, এটা হলো ফ্রিকোয়েন্সি। এটাকে কম্পাঙ্ক তোমরা হয়তো বলো। প্রতি সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি হয় ওটাকে হার্জ এককে গণনা করা হয়। এটাকে হার্জ দিয়ে রিপ্রেজেন্ট করে। প্রতি সেকেন্ডে যদি 1000 হয় তাহলে 1000 হার্জ, যদি 1 বিলিয়ন হয় তাহলে
যদি 1 বিলিয়ন হয় তাহলে 1 গিগাহার্জ। 1 বিলিয়ন। তো প্রসেসরের 3 গিগাহার্জ মিনস যে প্রতি সেকেন্ডে 3 বিলিয়ন সিগন্যাল তৈরি হবে। তো 3 বিলিয়ন সিগন্যাল, 2 বিলিয়ন সিগন্যাল, এটা দিয়ে আমরা আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করি, যে সিগন্যালগুলো কি কাজে ব্যবহার করা হয় সেই সিগন্যালগুলো ব্যবহার করা। ধরো একটা সিগন্যাল যদি ওঠে, ধরে নিবা যে একটা সিগন্যালে প্রসেসর একটা বা দুইটা সিগন্যাল দিয়ে প্রসেসর একটা যোগ অপারেশন করবে, একটা বিয়োগের অপারেশন করবে। তার মানে যত বেশি সিগন্যাল সে দিতে পারবে তত বেশি অপারেশন হবে। তার মানে প্রসেসরের স্পিডের উপর, কারণ সে এই সিগন্যালটা যাকে দেয়, সেই সিগন্যালটা মানে যাকে দেয় সে ধরো অপারেশনটা করে, ফর এক্সাম্পল এএলইউ অপারেশনটা করে, এএলইউ বসে থাকে ওই সিগন্যালটা আসছে কিনা, আসলে সে হয়তো তার কাছে যে দুইটা ডাটা আছে এটা যোগ করে ফেলবে। তাহলে তুমি যত ফ্রিকোয়েন্টলি সিগন্যালগুলো দিবে তত ফ্রিকোয়েন্টলি অপারেশনগুলো হবে। এর জন্য প্রসেসরের এই সিগন্যালটা, স্পিডটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর হলো মাল্টিপ্লায়ার, ফ্যাক্টর মাল্টিপ্লাইড এগেইনস্ট সিস্টেম বাস ফ্রিকোয়েন্সি। প্রসেসর এইখানে আবার প্রসেসরের ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে যে যে সিস্টেম বাসটা আছে সেই সিস্টেম বাসের ফ্রিকোয়েন্সিটা কত, বাসটা কত, মানে যে সিগন্যালগুলো আসবে এটা কত মাল্টিপ্লাই করে আমরা ডাটাগুলো প্রসেস করতে পারবো, ওগুলো আমরা পরের স্লাইডে আরো ক্লিয়ার করব। তারপর চিপসেট হলো প্রসেসরের সাথে রিলেটেড কিছু কম্পোনেন্ট, যে তার কি কানেকশন আছে বা কি কি পেরিফেরাল ডিভাইস আছে সেগুলোকে কিভাবে কন্ট্রোল করব। আর প্রসেসরের আর্কিটেকচারের উপর ভিত্তি করে দুই ধরনের প্রসেসর আছে, রিস্ক প্রসেসর, সিস্ক প্রসেসর, রিডিউসড কম্পিউটার সেট ইনস্ট্রাকশন, রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এগুলো ইনস্ট্রাকশন সেটের উপর ভিত্তি করে করা হয়। এগুলো অত ডিটেইল আমার মনে হয় তোমাদের প্রয়োজন নাই, তবে এই জিনিসগুলো খুব ফ্রিকুয়েন্টলি মার্কেটে আলোচিত হয় বা টার্মিনোলজি হিসেবে ইউজ করা হয়, যে মাল্টি প্রসেসিং, যে মাল্টি কোর প্রসেসর, মাল্টি থ্রেডিং, মেমোরি ক্যাশে সাপোর্ট, ভিজুয়ালাইজেশন, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পোর্ট, ডাটা বাসের উইথ, এই জিনিসগুলো ইউজ করা হয়। তো এগুলোর ডিটেলটা আমি রাখিনি, তোমরা যেহেতু অত ডিটেল হয়তো পড়বে না, যার জন্য আমি অত ডিটেল রাখিনি। এগুলোর মধ্যে আরও অনেক কিছু আছে যে প্রসেসরের ক্ষেত্রে, যেমন মাল্টি প্রসেসিং খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এবং খুব ইউজফুল একটা কনসেপ্ট, যে সে একসাথে কয়টা প্রসেস করতে পারে। ডেফিনেটলি আমরা এক হাতে কাজ করলে যতটুকু করতে পারি, দুই হাতে কাজ করলে এর চেয়ে বেশি করতে পারি। তো প্রসেসরের মধ্যে যদি ওই এবিলিটিটা দেয়া থাকে যে সে একসাথে মাল্টিপল প্রসেসকে হ্যান্ডেল করতে পারে। মাল্টিপল প্রসেস বলতে ধরো তুমি মাইক্রোসফট ওয়ার্ড খুলেছো, মাইক্রোসফট এক্সেল খুলেছো, ইন্টারনেট ব্যবহার করতেছো, গান শুনতেছো, এইগুলোর জন্য যেমন ওয়ার্ডের অপারেশনের জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন হবে, এক্সেলে অপারেশনের জন্য হয়তো সেম ডিভাইস ইউজ হবে, আবার তুমি গান শুনতেছো তার জন্য হয়তো ডিফারেন্ট ডিভাইস ইউজ হবে বা কিছু কিছু কমন ডিভাইস ইউজ হবে। একইভাবে ইন্টারনেট ইউজ করার জন্য ডিফারেন্ট প্রোগ্রাম, ডিফারেন্ট ডিভাইস ইউজ হবে। যেমন ইন্টারনেট ইউজের জন্য তোমার ইন্টারনেট কানেকশনের সাথে রিলেটেড যে ডিভাইসগুলো আছে এগুলো ইউজ হবে। তুমি যদি গান শুনতে চাও তাহলে গানের জন্য যে স্পিকার আছে স্পিকার ইউজ হবে। কিছু কিছু ডিভাইস হলো ওভারল্যাপড, কিছু কিছু ডিভাইস টোটালি নতুন, মানে একটার সাথে আরেকটার কোনো মানে ডিফারেন্ট ডিভাইসগুলো ইউজ হবে। সুতরাং মাল্টিপল প্রসেস যদি করতে হয় আমাদের, তাহলে অনেকগুলো বিষয় কনসিডারেশনে রাখতে হবে, যে
এই মাল্টি প্রসেসটা সাপোর্ট করে কিনা, সে মাল্টিপল প্রসেসগুলো একসাথে একটা প্রসেসর এটা করতে পারে কিনা। আবার দেখা যায় যে এই মাল্টিপল প্রসেসগুলোকে এনহ্যান্স করার জন্য, আরো এফিশিয়েন্টলি করার জন্য আমরা কি আরো প্রসেসর অ্যাড করে দিব কিনা, এই কনসেপ্টগুলো আসে। এবং প্রসেসরের সেন্সে আমরা মাল্টি কোর প্রসেসিং করি, মাল্টি কোর প্রসেসিং করে। আবার অপারেটিং সিস্টেমের একটা আবার মাল্টি প্রসেসিং আছে। অপারেটিং সিস্টেম মিনস উইন্ডোজ বা লিনাক্স, আমরা যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি সেখানে আবার মাল্টি প্রসেসিং আছে, যে আমরা উইন্ডোজটা মাল্টিপল প্রসেসকে সাপোর্ট করবে কিনা যদি আমাদের একটা প্রসেসর থাকে। আমাদের যখন একটা প্রসেসর ছিল তখন কি আমরা মাল্টি প্রসেস করেছি কিনা, তখনও করেছি, তখন অপারেটিং সিস্টেম এটা কন্ট্রোল করতো। সরি, ওটা কিরকম, সরি, যেমন ওয়ার্ডও ওপেন করেছি আমরা, এক্সেল ওপেন করেছি। বুঝলাম না, হঠাৎ করে ইরিটেশন হচ্ছে বলা। আচ্ছা, আমরা তাহলে এটা এখানে রেখে দিই, আজকে একটু ইরিটেশন হচ্ছে, এইখানে শেষ করবো। যে যেমন আমরা ওয়ার্ডও ইউজ করি, ধরো এক্সেলও ইউজ করি। অপারেটিং সিস্টেমে যদি একটা প্রসেসর থাকতো তখন সে করতো কি, ওয়ার্ডকে কিছুক্ষণ সময় দিত, এক্সেলকে কিছুক্ষণ, ওয়ার্ডকে কিছুক্ষণ, এক্সেলকে সময় দিত। এটা এত ফাস্ট হতো যে আমরা হিউম্যান ব্রেইন এটাকে ডিস্টিংগুইশ করতে পারতো না। মনে হয় এখন আর কন্টিনিউ করা যাবে না, খুব ইরিটেশন হচ্ছে। আজকে তাহলে এখানে রেখে দিই। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। ওকে, ভালো থেকো। নেক্সট ক্লাস সম্ভবত আমাদের কি বারে, বৃহস্পতিবারে বলছিল না স্যার? কালকে নিতে পারবেন? না, কালকে আমার অনেকগুলো ক্লাস আছে। আচ্ছা স্যার, তাহলে স্যার বৃহস্পতিবারে কি ক্লাস পিডিএফ পাওয়া যাবে? কি স্যার ক্লাসের পিডিএফটা পাওয়া ক্লাস? যাবে? না, এটা আমি শেষ করে দিয়ে দেবো, ক্লাসটা এই স্লাইডটা শেষ করে দিব। ওকে স্যার। এটা স্লাইডটা শেষ করে দিয়ে দেবো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।